সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমি বর্ণালী এবং গিরিজাজ মেকআপ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিনটা খুবই স্পেশাল দিন ছিল। আমার খুবই পরিচিতা একজন বোনের এবং তার উডবির আজকে আমরা আইব্রো ভাত দিচ্ছিলাম। ওদের খুব রিসেন্টলি বিয়ে হচ্ছে, তো তাই জন্য আমি একটু ছোট করেই অ্যারেঞ্জমেন্ট করেছি আর কি। এখানে ফার্স্টে আমি 5 রকম ভাজা ভেজে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিয়েছি রসুন ফোড়ন এবং পাশে প্রেশার কুকারে আমি ডাল সেদ্ধ হতে বসিয়েছিলাম গ্যাসে। তো হঠাৎ দেখি গ্যাস শেষ হয়ে গেছে। মানে এত বড় আয়োজন করছি, এত বড় একটা দিন, যেখানে আমার গ্যাস শেষ হয়ে গেছে। যত ছোট করে বা অল্প করেই হোক, যারা আমরা গ্যাস ইউজ করি আপনারা প্রত্যেকেই আমার সাথে রিলেট করতে পারবেন যে ইন্ডাকশানে সব রান্না হয় না। তো আমি তবুও মনের সাহস নিয়ে শাক ভাজাটা করলাম এবং আমার পাশের প্রতিবেশীর থেকে আমি আরেকটা ইন্ডাকশান তার থেকে নিয়ে তার মধ্যে আর বাদবাকি সমস্ত কাজগুলো করলাম। ফার্স্টেই আমি ভেবেছিলাম যে আমার একটা ইন্ডাকশানই হয়ে যাবে। তো আমি যেহেতু অনেক সকাল সকাল উঠে রান্না চাপিয়ে দিয়েছি, বিকজ আমার ছোট একটা বাচ্চা, আপনারা সবাই জানেন। কিন্তু তারপরে আলটিমেটলি দেখলাম যে না, কোনো রকমভাবে হলো না। শাক ভাজা হয়ে গেছে, এবার কুমড়ো ভাজা চাপিয়েছি, যেরকম 5 রকম ভাজা হয়। তো অনেক দিন ধরে ভিডিওটা এডিট করা হয়নি, মানে ব্লগ শ্যুট তো হয়ে যায় কিন্তু এডিট করা হয়ে ওঠে না। সত্যি কথা বলতে মা চলে গেছে আর আমি খুবই মানে আর কি অসুস্থ হয়ে পড়েছি। একা হাতে সবটা সামলানো, সমস্ত হাউস হোল্ড ওয়ার্ক, এরপর বেবি সামলানো, বারবার বেবির নানান রকম খাবার বানানো, তো সবটাই আমাকে একা হাতেই করতে হয়। যার জন্য আমি মানসিকভাবে খুবই আর কি ভেঙে পড়েছিলাম। কিন্তু তারপরে আলটিমেটলি আমি আবার উঠে দাঁড়িয়ে ভাবলাম যে না, আমার ভেঙে পড়লে চলবে না, বিকজ আমি ভেঙে পড়লে আমার বেবি সারাক্ষণ একটা মানে খিটখিট করছে, কাঁদছে, ওরও ভাল লাগছে না। তো আমাকে হ্যাপি থাকতেই হবে, হাসতে হবে এবং আমার নিজস্ব কাজগুলো আমাকে নিজেকে দায়িত্বের সাথে করতে হবে। বিকজ কারোর ভরসায় তো অবভিয়াসলি আমি আমার বেবিকে জন্ম তো দিইনি। তো তাই জন্যই আর কি আমি আবার উঠে দাঁড়িয়েছি। সত্যি কথা বলতে না, লাইফ আমাদেরকে দুটো চয়েস দেয়। একটা তো প্রত্যেক দিন ঘুম থেকে ওঠো অ্যান্ড কমপ্লেন অ্যাবাউট ইউর লাইফ, যে আমার এটা হলো না, আমার ওটা হলো না, আমার এই সুযোগটা থাকলে আমি এটা করতে পারতাম, আমার ওই সুবিধাটা থাকলে আমি ওটা করতে পারতাম। যেটা মা চলে যাওয়ার পর আমি এতগুলো মানে 11-12 দিন হয়ে গেছে মা চলে গেছে, আমি এতগুলো দিন যেটা করে যাচ্ছিলাম। অ্যান্ড দ্য সেকেন্ড থট যেটা আমার মাথায় এলো, বা আমি সেলফ মোটিভেটই বলতে পারেন, যে কমপ্লেন করে আলটিমেটলি কিছু হচ্ছে না। আমি যতটুকু রিচ আউট করতে পেরেছিলাম মানুষ পর্যন্ত, সেটা এখন আমার নেট রেজাল্ট আবার 0 হয়ে গেছে। তো ইউ শুড ওয়ার্ক, আমি নিজেকে বললাম ইউ শুড ওয়ার্ক, কাজ আমাকে করতেই হবে। হাউস হোল্ড ওয়ার্কের সাথে সাথে সব রকম কাজই করতে হবে। এখন তো ইউটিউবের যুগ, সব জায়গাতেই ব্লগ হচ্ছে এবং যারা বিদেশে থাকে তারা তো প্রচুর পরিমাণে ব্লগ করে। তো আমি প্রচুর মানুষ রয়েছে যাদেরকে দেখে আমি ইন্সপায়ার হই নিত্যদিন, যে তারা বাইরে চাকরিও করছে, ঘরও সামলাচ্ছে। বিকজ আমরা সবাই এখন খুব ভালো মতো এটা অ্যাওয়ার যে বিদেশে কোনো রকম কাজের লোক তো থাকেই না, হাউস হেল্প যাদেরকে আর কি বলা হয়, হেল্পিং হ্যান্ড। তো তারা নিজেরাই সেটা করছে, প্লাস তারা তাদের বাচ্চাদেরকেও সামলাচ্ছে। তাদের বাচ্চা ধরার জন্য সেখানেও কোনো ঠাকুমা দিদিমা কেউই থাকে না। তো তারা কমপ্লেন করে কি করে না আমি জানি না, তারা তাদের ভালো সাইডটাই দেখায় এবং যেটা দ্বারা আমরা ইন্সপায়ার হই, মানে ইন্সপিরেশন আমি তো নিই। তো তাই জন্য আমার আজকে মনে হলো যে না, আমি উঠি, আমার অনেক দিন ধরে ব্লগ যাচ্ছে না, আমি আবার নিজের কাজে মনোযোগ সহকারে ফিরি এবং নিজের বাচ্চাকে সামলাই। আমার বাচ্চাও খুব খিটখিটে হয়ে যাচ্ছে, যেহেতু আমি সারাক্ষণ একটা মানে ঘুম থেকে উঠেই ফার্স্ট থট আমার মাথায় যে এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি, এটা কী করে করবো,
সবটা কীভাবে করব? নো, ভীষণ কাম থেকে আস্তে আস্তে করে আমি আমার সমস্ত কিছু লাইফের শিডিউলে ফেরার চেষ্টা করছি এবং যতটা সম্ভব আমার রাধারানীর কৃপায় আমি ততটাই করে ওঠার চেষ্টা করছি। এবং এইভাবে করতে করতে না আমার যে ডেলি হ্যাবিট ছিল গীতা পড়া, আমার যে ডেলি হ্যাবিট যে আমি আমার রাধারানীর সামনে আধা ঘন্টা, সারাদিনে আধা ঘন্টাই আমি টাইম পাই, সেটুকু আমার বসা, সেগুলো না আমার কিছু হচ্ছিল না। তো সেইটা নিয়ে আমি খুব আর কি ফ্রাস্ট্রেটেড নিজেই হয়ে যাচ্ছিলাম যে কেন হচ্ছে না, আমি কেন করতে পারছি না। প্লাস এত সকাল থেকে ঘুম থেকে ওঠার পরেও যেহেতু আমি প্রচণ্ড টেনশন করছিলাম, আমি প্রচণ্ড কমপ্লেন করছিলাম, আমার ঘর তো আর অগোছালো হয়ে পড়ে রয়েছে, আমার কোনো দিকটাই আমি গুছিয়ে উঠতে পারছি না, প্লাস আই এম নট হ্যান্ডেলিং মাই বেবি এনাফ আমার মনে হচ্ছে। তো তাই জন্য নতুনভাবে আস্তে আস্তে আমি শুরু করার আবার চেষ্টা করছি। আমার মেয়ের রান্না বসিয়ে দিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো প্রেশার কুকারের সিটির আওয়াজটা তো আর কিছু করার নেই। এবার সব কিছু ভাজাভুজি হয়ে গেছে, করব পটল পোস্ত। অ্যাকচুয়ালি পেঁয়াজ আদা রসুন দিয়েই এই পোস্তটা হবে। মানে আমার মা এটা ফার্স্ট টাইম কোথাও খেয়েছিল, বানিয়েছিল, তো এটা আমার মায়েরই রেসিপি। গোটা গোটা পটলগুলো নুন হলুদ মাখিয়ে সেটাকে ভালো মতো ভাজতে দিতে হবে এবং সেদ্ধ করতে দিতে হবে। আর এটার মধ্যে না বড় বড় সাইজের চিংড়ি মাছ পড়ে, ইউ ক্যান গো উইথ ছোটো সাইজ। আমি তো বাজারে যেটা পেয়েছিলাম সেটা দিয়েই করছিলাম। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, বা চিংড়ি মাছটা ভাজতে দিয়েছি। এবার এগুলো সব ভাজা হয়ে গেলে তেলের মধ্যে না পাঁচফোড়ন, গোটা গরম মশলা, পাঁচফোড়ন না, সাদা জিরে আর গোটা গরম মশলা, এই দুটো দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা যা দেওয়ার সেগুলো দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দেবেন। তার মধ্যে হচ্ছে তোমার আর কোনো মশলা যায় না এর মধ্যে, মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু যায় না। যেহেতু এটা পোস্ত হবে, খুব মানে একটা চিমটে হলুদ, কারণ আমাদের বাঙালিদের পোস্ততে হলুদ পড়ে না, আর হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো, নুন, চিনি যেটুকু যা দেওয়া সেটা। তো এবার এই মশলাটা পুরো কষানো হয়ে গেলে এই যে আমি পোস্ত আর সাদা তিল একসাথে বাটি সেইটা দিয়ে দেবো, এবং এটার মধ্যে এর সাথে দেবো টক দই। আর কাজু বাদাম থাকলে আপনারা অবশ্যই কাজু বাদাম বাটা দিতে পারেন। আমার কাছে কাজু বাদাম ছিল না, নর্মাল যে পিনাটগুলো যেগুলো হয় আমি সেটাই দিয়ে দিয়েছি। সেটাকে বেটে এবার এটা এক পাশে হতে থাকছি, এই যে আর এক পাশে আরেকটা ইন্ডাকশান নিয়ে এসেছি, ভাত বসিয়েছি, কারণ খুবই দেরি হয়ে যাচ্ছিলো। তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তার মধ্যে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে নেড়ে চেড়ে একটু ওপর দিয়ে হালকা করে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। এই হচ্ছে পটলের রেসিপি, যেটা আমার খুবই ফেভারেট, আমার মায়ের হাতের একটা রান্না। যে দেখছেন ভালো মতো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, এর মধ্যে চিংড়ি মাছ পটল আমি সবই দিয়ে দিয়েছি। এবার গুঁড়ো গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো। তো প্রত্যেকেই আমরা যেটা বলছিলাম আর কি, প্রত্যেকেই আমরা এই কাজটা করতে পারি, যে কমপ্লেন না করে আমরা একটু বেশি এফোর্ট, মানে একটা ক্রলিং স্টেজের যে বেবি আছে তাকে নিয়ে একা সব কিছু করাটা কতটা ডিফিকাল্ট, সেটা যারা নতুন মা বা যারা সিঙ্গেল মাদার, বাড়িতে কেউ দেখার নেই, তারা অবশ্যই আমার সাথে রিলেট করতে পারবেন। এই বিষয়টাকে নিয়ে কমপ্লেন না করে আমরা যদি একটু মাথা শান্ত রেখে, মন শান্ত রেখে হ্যান্ডেল করে নিই, তাহলে আশা করি সব কিছুই আস্তে আস্তে গোছানো যাবে। কতটা কি গোছানো যাচ্ছে বা আমি গোছাতে পারছি সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। নিজেকে নিজেই মোটিভেট করার চেষ্টা করছি। মাছের মাথাগুলো ভাজতে দিয়েছিলাম, বিকজ মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে। এবার এতে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, সাদা জিরে দিয়ে পেঁয়াজ আদা রসুনটা ভালো মতো কষিয়ে মাছের মাথাটা দিয়ে তরকারি মতো যেটা হয় সেটা বানিয়ে নিয়ে ডালটা দিয়ে দেবো। প্রত্যেকেই একবার করে চেষ্টা করা দরকার। আমি তো খুবই চেষ্টা করতে চাইছি বা চেষ্টা করছিও, দেখা যাক আমি কতটা ইমপ্রুভ করতে পারি। সেগুলো তো আমি অবশ্যই আপনাদের সাথে ধীরে ধীরে ব্লগে শেয়ার করব, সেটা মিনি ব্লগ হোক, লং ফরম্যাটে হোক, যেখানেই হোক আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দিলাম একটু টমেটো। আমার আবার মিক্সিটাও খারাপ হয়েছে, মানে মোটামুটি আমার সবই খারাপ হয়েছে, মিক্সিটাও খারাপ হয়েছে। আর
গ্যাসের এতটাই নাকি দাম বেড়েছে আমি জানি না। আমার যেহেতু গ্যাসের না কানেকশান নেওয়া নেই, আমি তো বারুইপুরে নতুন ফ্ল্যাট নিয়েছি, তো আমার এখনও অবধি কানেকশানটা নেওয়া হয়ে ওঠেনি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ যেটা দিতে হয়, নুন, সেগুলোই দিলাম। আমার তো এখন অবধি গ্যাসের কানেকশান নেওয়া হয়ে ওঠেনি, নানান রকম ব্যস্ততায় কাজে আমার আর কোনো রকমভাবেই নেওয়া হচ্ছে না। তো গ্যাস খোঁজ করছিল রাইয়ের বাবা। এবার গ্যাসের দাম বলছে এখন 1800-1900। যেহেতু যুদ্ধ চলছে, যুদ্ধের কারণে গ্যাসের সাপ্লাই কম আছে। যাদের গ্যাসের বুকিং আছে, মানে আমার মায়ের, তাদের 960 টাকায় নিচ্ছে গ্যাসের দাম। কিন্তু কেন জানি না আমার থেকে, মানে আমি এবারে 1800 টাকা দিয়ে গ্যাস নিয়েছি, আর এখন মানে নতুন কানেকশান হচ্ছেও না, ওরা বন্ধ রেখেছে। তো যবে থেকে আর কি নতুন কানেকশান স্টার্ট হবে, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব নতুন কানেকশান নেওয়ার। মানে আমি এত পরিমাণে টেনসড হয়ে গেছি ব্যাপারটা নিয়ে, যে 1800 টাকা দিয়ে একটা মানে গ্যাস নেব, কী হারে ব্ল্যাক চলছে। আমাদের মতো মানুষদের জন্যই চলছে, যারা একটু কেয়ারফুল নয়, নিজেদের লাইফ নিয়ে সচেতন নয়, তাদের জন্যই চলছে। বিকজ আমি যেমন গ্যাসের কানেকশন করাইনি, ব্ল্যাকে তো হচ্ছে, নিচ্ছি, চলছে, তাহলে এই জন্যই এই জিনিসটা হচ্ছে, যেটা নিজেকে অবশ্যই বন্ধ করতে হবে। তো গুঁড়ো গরম মশলা দিয়ে ডালটাও পুরো প্রিপেয়ার হয়েই গেছে। মোটামুটি সব কিছু রান্নাবাড়ি তাড়াতাড়ি করে করার চেষ্টাই করছি, কিন্তু আর কি করা যাবে, ইন্ডাকশানে এখন যেভাবে যা হয় ইলেকট্রিক চুল্লিতে। ইলেকট্রিক চুল্লি বলতে এমন বিকটভাবে শোনালো কথাটা, যাই হোক, তো ইলেকট্রিক ওভেনে আর কি যেরকমভাবে যা হয়। এবার আমি প্রেশার কুকারে কিসের সিটি, ও হ্যাঁ, প্রেশার কুকারে আমার মেয়ের খাবারের সিটি দেওয়া হচ্ছে। প্রেশার কুকারে আমার মেয়ের খাবারের সিটি দেওয়া হচ্ছিল, আর এক পাশে আমি তেল বসিয়েছি, তেলটা ঢাকা দিয়ে দিই, কারণ এই যে সিটিটা উঠছে না, এর জলটা ছিটছে, তেলটা বড্ড গায়ে ছিটছে। এবার হবে কাতলা মাছের পেটি। অ্যাকচুয়ালি আমি সেটাকে করেছিলাম, ওই নর্মালি টমেটো দিয়ে পাতলা করে একটু ঝোল মতোই করার চেষ্টা করেছিলাম, কারণ যেই রবিবার ওদেরকে আইবুড়ো ভাত দিচ্ছিলাম, একটা ভীষণ চাপা গরম ছিল। এই গরমের মধ্যে খুব বেশি রিচ খাবার করলে মানুষ খেতেও পারে না, তাই জন্য আমি হালকা পাতলার মধ্যে করারই চেষ্টা করেছি। মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে আর একটু বেশি পরিমাণে আর কি টমেটো দেবো, যেহেতু শুধু টমেটোরই গ্রেভি হবে, একটু বেশি পরিমাণ টমেটো দিয়ে নুন আর হলুদ দিয়ে টমেটোগুলোকে মানে মজতে দেবো, নরম হতে দেবো। নরম হওয়ার পর তারপর একটু অল্প করে জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা, নুন, এই সব কিছু দিয়ে মাছের গ্রেভিটা আর কি প্রিপেয়ার করবো। আপনারা যারা আমার সাথে সহমত, তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সেকেন্ড যে থটটা, সেটা আমার লাইফে অ্যাপ্লাই করা উচিত হয়েছে কি না। কমপ্লেন করে কি হবে বলুন, সে আলটিমেটলি নিজেকেই তো সব করতে হবে। নিজেকে যখন সব করতে হবে, তখন কমপ্লেন না করে মাথাকে ঠান্ডা রেখে এবং সকালবেলা পজিটিভ অ্যাফার্মেশন নিজের ব্রেনকে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি অনেক দিন ধরে করছি। এগুলো সবই না বেসিক্যালি আমি ভিডিও থেকে দেখে শিখেছি, আমি সত্যি কথা বলছি, যেগুলো আমি বেসিক্যালি ভিডিও দেখে দেখে শিখেছি। আমি ছোটো থেকে আমার মাকে দেখতাম ভোরবেলা 5টায় উঠতো, রাত্রেবেলা কখন শুতো আই ডোন্ট নো, বিকজ আমি তো 12টা 12:30 অবধি জেগে থাকতাম, আমার মাকে দেখতাম তারপরেও ঘুমাতে। তো মা কি এনথুজিয়াজম নিয়ে করতো আমি জানি না, আমার মধ্যে তো এত শক্তি নাই। তো আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিই যে আমি পারবো, আমি আমার ছোট বাচ্চাকে সামলাতে পারবো, আমি আমার নিজের সমস্ত কাজ করতে পারবো, আই এম কনফিডেন্ট এনাফ, আই অ্যাম বোল্ড, আমি এতটা পরিমাণ প্রেশার নেওয়ার জন্য আমি একদম প্রিপেয়ার্ড, আমি আমার বেবিকে খুব হেলদি রাখতে পারবো, হ্যাপি রাখতে পারবো। এইটুকু করেই আমি নিজেকে আর কি পজিটিভ ফিল করি, আমি আমার বিছানা থেকে নেমে পড়ে নিজস্ব কাজে হাত দিই। এবং আমার হাজব্যান্ডের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তবুও ও যতটা করে আমার জন্য প্রচুর করে। আমার ডাস্ট অ্যালার্জি, আমি ডাস্ট অ্যালার্জির জন্যই আমার জ্বর হয়, আমি সেটাতেই ভুগছি। 2 দিন ছাড়াই আমার এটা খুব প্রবলেম হয়। আমি ডাক্তার দেখাই, ডাক্তার বলে ধুলোতে ঝাড়বে না, হাত দেবে না, তাহলে করবেটা কি? তো আমার হাজব্যান্ডই মোটামুটি সবই করে দিয়ে যায়, আর বাদ বাকি যেটুকু কাজ থাকে আমি করি। তো আমি একবার না চট করে আপনাদেরকে বলে দিই কী হয়েছে। এদিকে পটল পোস্ত, সর্ষে পাবদা, মাছের মাথা দিয়ে ডাল,
আর যেটা কাতলা মাছের পেটিটার যেটা ঝাল করেছিলাম সেই ঝাল। ওদিকে রয়েছে হচ্ছে তোমার 5 রকম ভাজা, শাক ভাজা, পটল ভাজা, চিচিঙ্গে ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, আর হচ্ছে দই, মিষ্টি, চাটনি, পাঁপড়টা করতে আমি ভুলে গেছিলাম। আর একপাশে আমার মেয়ের অর্ধেক সবটা খাবারই পড়ে রয়েছে, বিকজ ও কোনোটাই খেতে চাইছে না। এবার সব কিছু হয়ে গেছে, আমি ওকে মানে আমার বোনকে বললাম, ওর নাম হচ্ছে প্রিয়া, ওকে বললাম তুই ছট করে আলতাটা পরে নে। আমি ওকে একটা শাড়ি দিয়েছি, নতুন শাড়ি যেটা দিতে হয়, একটা শাড়ি দিয়েছি, বললাম তুই ওকে আলতাটা পরে নে। আমি এদিকে এই যে টেবিলটা সুন্দর করে সাজিয়ে ফেলেছি। আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ যে টেবিলটা কীরকম লাগছে। এরপর মা আশীর্বাদ করবো, ওদের দুজনকেই বললাম তোরা খেতে বসে পড়। তো এই হচ্ছে শুভ্রেন্দু ওর নাম, আর এ হচ্ছে প্রিয়া, ওদের দুজনেরই বিয়ে সামনেই। তো আমি আপনাদের সবার কাছে ওদের জন্য মঙ্গল কামনা করব, ওরা সবাই আশীর্বাদ করবেন যাতে ওদের সামনের যে নববিবাহিত জীবন সেটা খুব সুখের হয়, সুন্দর হয়, ওরা যাতে খুব ভালো মতো নিজেদের সংসার করতে পারে। আপনারা সবাই আশীর্বাদ করবেন, ওরা খেতে থাকুক, এই আশীর্বাদ পর্ব চলতে থাকুক। আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, এবং এরপর আর কি ধরনের লং ফরম্যাটে আপনারা ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে আসি, ভালো থাকবেন আপনারা সবাই, টাটা, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।